হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু নিউ ব্লগ। সুন্দরবনের ছোট্ট একটি গ্রাম থেকে আমি সাথী নতুন ভিডিওতে অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা জানাই। আশা করি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু ভালো আছি। তো দেখো, নতুন দিনের নতুন আরেকটি সকালে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। তো দেখো, সকালে উঠেই আগে ঘুম থেকে উঠেই আগে ঘর বারান্দাটা ভালো করে ঝাড় দিয়ে দিচ্ছি। আর আজকে দেখো, আগের দিন তোমাদেরকে দেখিয়েছিলাম প্রচণ্ড কুয়াশা, একদম কুয়াশা চারিদিকটা ঢেকেছিল। আর আজকে কিন্তু একদম ঘুম থেকে ওঠা থেকেই দেখছি বেশ ভালো রকম চারিদিকটা পরিষ্কার চকচকে, আর সঙ্গে একটুখানি হালকা হালকা রৌদ্রও উঠেছে, সূর্যি মামা দেখা পাওয়া গিয়েছে অবশেষে। আর আমাদের এই সামনেটায় মোটামুটি রৌদ্র উঠলেই না খুব তাড়াতাড়ি আগে এসে লাগে কিন্তু এই জায়গাটায়। তাই বলে যে ঠান্ডার মাত্রাটা কমে গিয়েছে তা কিন্তু নয়, ঠান্ডাটা যথেষ্টই রয়েছে। যথেষ্ট বলতে খুব ভালো রকমই রয়েছে। গ্রামে না ঠান্ডাটা একটু বেশিই পড়ে, তো ঠান্ডার মাত্রাটা একটু বেশি হয় আর কি। তো দেখো, এই পেপারটা না আমাদের যেহেতু এই যে বেড়ার ঘর, তো বেড়া দেওয়ার জায়গাটা এই পেপারটা দিয়ে ঘেরা ছিল। যেহেতু বারান্দার বিছানাতে বারান্দার খাটে শাশুড়ি মা শ্বশুরমশাই থাকেন, তো প্রচণ্ড ঠান্ডা ঢোকে, ফাঁকা ফাঁকা দেখতেই পাচ্ছ, তো ওই কারণে পেপার দিয়ে ঢাকা ছিল। আজকে যেহেতু কুয়াশা মামার দেখা নেই, তো আমি একটুখানি পেপারটা গুছিয়ে দিচ্ছি, আবার এখানে টানানো হবে কিন্তু সন্ধেবেলায়। তো একটুখানি গুছিয়ে দিচ্ছি এই কারণে, গতদিন না এখানে হচ্ছে ওই যে খাবারের প্যাকেট থেকে শুরু করে শাক বাছা হয়েছিল, এটা ওটা সেটা এখানে ফেলা হয়েছিল। তো সেই জায়গাটা দেখো আমি ভালো করে ঝাড় দেবো বলে পেপারটাকে সরিয়ে দিলাম। আর এত প্রচণ্ড ধুলো উঠছে, তো এই জায়গাগুলো ঝাড় দিচ্ছি, তো ওই জন্য একটুখানি নাকে কাপড় দিয়ে রেখেছি, যাতে ধুলো বা ডাস্টগুলো নাকের মধ্যে গিয়ে হাঁচি কাশি না হয়। তো দেখো, এই দিকটা ঝাঁটপাট দিয়ে পরিষ্কার করে নিলাম, আর ঘরটা তো সুন্দর করে ঝাড় দিয়ে একদম পরিষ্কার করে নিয়েছি। সকালবেলা না এই একটা মারাত্মক কাজ, উঠুন আর ঘর ঝাঁট দিতে দিতেই অর্ধেকটা সময় পেরিয়ে যায়। যতই সকালে উঠি না কেন, যে বাকি কাজগুলো তাড়াতাড়ি করে নেবো, নিজের জন্য একটুখানি সময় বের করব, একটুখানি মধু খাবো, বা কি বলবো, নিজেকে একটু সময় দেবো, সেটা কিন্তু আর হয়ে ওঠে না। তার উপরে আবার 8টা থেকে পড়ানো রয়েছে। তো সবটা মিলেমিশেই একদম যেন তাড়াহুড়োর মধ্যে দিয়ে সকালটা কাটে। আবার তাড়াতাড়ি করে পড়ানোটা কমপ্লিট করে দিয়ে আবার কিন্তু ভাত রান্না করতে হয়, সকালের খাবারটা রান্না করতে হয়। সেটা সেদ্ধ ভাত হোক বা যাই হোক, বা একটা তরকারি হোক, যাই করতেই হয় আর কি। যেহেতু হচ্ছে আমার ভাসুরের ছেলে এখানে থাকে, ওর স্কুল রয়েছে, সবটাই আর কি সব দিক মেনটেন করতে হয়। সকালের টাইমটা তাড়াহুড়ো করে কেটে গেলেও দুপুরের টাইমটাও তাড়াহুড়ো, কি বলতো, সময়ের সাথে পাল্লা দিয়ে ওঠা যায় না এই শীতের দিনগুলোতে। তো তোমরা তোমাদের সংসারে কিভাবে পাল্লা দিয়ে ওঠো বা পারো কি না এই সময়ের সাথে, শীতের দিনের সময়ের সাথে, সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে বলো। আমি না একেবারে পেরে উঠি না, যে দুপুর 2টোর পর থেকে না আমি অনেকটা ফ্রি হয়ে যাই, তখন মোটামুটি রান্নাবান্নাও কমপ্লিট হয়ে স্নান সেরে খাওয়া দাওয়া হয়ে গেলে তারপর থেকে অনেকটা সময় কোনো কাজই থাকে না। আবার সন্ধ্যের দিকে ওই ধরো 7টার দিকে রুটি বানাই বা তরকারি করি, যাই করি না কেন তখন আবার করি। 2টোর পর থেকে যে ফাঁকা টাইমটা না, এই টাইমটা আমি পুরো ফ্রি থাকি, রেস্টেও থাকি, অনেকটা সময় শুয়ে থাকি, ভিডিও এডিট থাকলে সেটা করি। বলো, একটা কথা তোমাদেরকে আমি বলি, সংসারে সব সময় যদি 24 ঘন্টা কাজ করতেই থাকি, তাহলে নিজেকে কখন সময় দেবো? আর নিজের শরীরও তো আমরা তো একটা রক্ত মাংসের মানুষ, তো সারাদিন খুঁটিনাটি কাজ যদি করতেই থাকি, নিজেদের রেস্টের সময় তো আছে। তো আজকে আমি সারাদিন তোমাদের সাথে ব্লগটা এটাই শেয়ার করছি যে সারাদিন এত পরিশ্রম করার পরেও নিজের জন্য কিন্তু তোমরা সকলেই একটুখানি সময় বের করো। আমি কিন্তু অবশ্যই সময় বের করি। ওই যে বললাম, সারাদিন যতই ব্যস্ততার মধ্যে কাটাই না কেন, দুপুর 2টোর পর থেকে আমার কিন্তু রেস্টের টাইম। যতই কাজ থাকুক আমি কিন্তু সেই টাইমটায় কাজ করি না, একদমই করি না। যতই কাজ পড়ে থাকুক না কেন, ওই টাইমটায় আমি কিন্তু একটু রেস্ট নেই, নিজের শরীরকে একটু বিশ্রাম দেই, চুল আঁচড়ানো থেকে শুরু করে সবটাই করি আর কি ওই টাইমটার মধ্যে।
তো দেখো অনেকটা বকবক করে নিলাম। এখানে দেখো বাসন টাসন মেজে নিচ্ছি, আর এই দিকটায় আমি উঠোন তো ঝাড় দিয়ে দিয়েছিলাম। উঠোনে ঝাড় দিয়ে না উঠোনের যে নোংরাগুলো এক জায়গায় জড়ো করে আজকে আগুন দিয়ে ধরে দেওয়া হবে। কেন বলো তো, ওই যে গাছের পাতাগুলো পড়ছে না, পাতাগুলো এক জায়গায় জড়ো করে রেখেছিলাম, সেটা আজকে তোমাদের দাদাভাই একটুখানি আগুন দিয়ে ধরিয়ে দেবে। ওইদিকে দেখো বাসন টাসন মেজে এসে আমি ঘরে চলে আসলাম, আর ঘরে এসে না এটা দেখেই আমার মাথাটা একদম গরম হয়ে গেল। এই যে তোমাদের দাদাভাই দেখেছো, প্যান্ট গেঞ্জি যাই পরবে ওই যে আমার খাটের যে জায়গাগুলো আছে মশারি টানানোর জন্য সেখানে না ঝাঁপিয়ে রেখে দেবে। এখানে টুকটাক জিনিস রাখি, যেমন হচ্ছে গামছা থেকে শুরু করে একটা নাইটি রাখলাম বা একটা ওড়না রাখলাম, এইগুলো টুকটাক রাখি। যেহেতু ঘরের মধ্যে আলনা নেই, তো ওই কারণে আলনা রাখার জায়গাও তেমন নেই। তো ওই যে দড়ি টানানো রয়েছে, ওখানে তোমাদের দাদাভাইয়ের জিনিসই বেশি, আমার জিনিস খুবই কম। আমার জিনিস যতটা পারি আমি আলমারিতে রেখে দিই, সেটা ডেইলি ব্যবহারের জিনিস বলো আর যাই বলো না কেন। আর টুকিটাকি যাই হোক নাইটি বা যাই হোক একটা বাইরের যে টানা রয়েছে সেখানেও রেখে দিই। তো কী আর করবো, সবটা এরকমভাবে চলছে। একটা আলনা ঘরের মধ্যে নিতে হবে, নয়তো জামা কাপড় না রাখার খুব অসুবিধা হচ্ছে। যে কোনো ঘরে হোক আলনাটাকে রাখতে হবে, রাখলে না জিনিসপত্র গুছিয়ে গুছিয়ে রাখা হয়। বাইরের দিকটায় বাবার, তারপরে হচ্ছে আমার মানে শাশুড়ি মার, তারপরে আমার যে ভাসুরের ছেলে থাকে ওদের জামা কাপড় না একেবারে ওই যে বেড়ার গায়ে গায়ে সব রাখা থাকে। একটা আলনা নিলে সব জিনিসপত্রগুলো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখা হবে। তো সে যাই হোক, দেখো বিছানা টিছানা একদম সুন্দর করে গুছিয়ে দিয়ে জানলাটা খুলে দিলাম। জানলা দিয়ে হালকা হালকা রৌদ্র এসে পড়বে ঘরের মধ্যে, মানে বিছানার মধ্যে বেশ ভালো লাগবে দেখতে, আর বিছানাটাও গরম হয়ে যাবে। তারপরে দেখো একটুখানি নিজের জন্য সময় বের করে ব্রাশ ট্রাশ করে নিলাম। ব্রাশ করার কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমার কিন্তু 8টা থেকে ওই যে বললাম অনলাইন ক্লাস ছিল, সেটা কমপ্লিট করে নিয়ে ওই 9:30টার মধ্যে কমপ্লিট করে নিয়ে তারপরে যে খাওয়া দাওয়া শেষ করে আবার সেই দুপুরের জন্য তাড়াহুড়ো। দুপুরের জন্য তাড়াহুড়োটা করতেই হয়, কারণ টাইমে একটু খেতে দেওয়ার ব্যাপার আছে। ওই যে 1:30 2টো তাও বেজে যায়, কিছু করার নেই। নিজেকে একা হাতে গুছিয়ে রান্না করতে তো একটু সময় লাগবে বলো। বিশেষ করে সবজি কাটা, এটা কিন্তু মারাত্মক একটা কাজ। গতকাল মাঠ থেকে কলমি শাক তুলে এনেছিলাম, আর এই সময়ের কলমি শাকগুলো দেখবে মানে কচি নরম তো অবশ্যই, কিন্তু একটুখানি না কেমন যেন একটু শক্ত শক্ত। তো এই কারণে আমি একদম ঝিরি করে কুচিয়ে নিচ্ছি। এই শাক বাছতে কিন্তু অনেকটা সময় চলে গিয়েছে। তো যতটা পারছি দেখো ঝিরি করে কোচানোর চেষ্টা করছি। ঝিরি করে কুচলে না ভাজতেও ভালো হবে, আর এমনিতে অসময়ের শাক তো, বর্ষার শাকগুলো না সহজেই গলে গিয়ে একদম নরম হয়ে যায়, ল্যাটপেটে হয়ে যায়। আর এটা হচ্ছে শীতের সিজনের শাক তো, মানে একটুখানি শক্ত শক্ত, কিন্তু তবুও বেশ ভালো। আর শাক তো মানে প্রত্যেক দিনের মেনুতে একটা করে শাক রাখা উচিত। আর তার উপরে যদি হও তুমি সুন্দরবনের মানুষ, সুন্দরবনের মানুষরা কিন্তু শাক চাষ না করেও অতি সহজেই শাক পেয়ে যায়। শুধু সুন্দরবন নয়, যে কোনো গ্রাম্য এলাকাতে না সহজেই পুকুর খাল বিলে বিভিন্ন রকমের শাক পাওয়া যায়। শুশনি শাক থেকে শুরু করে কলমি শাক, আরও অনেক কিছু। আমরা তো বিভিন্ন রকম নাম বলি, যেমন মাটি পোড়া, সোয়ামনি, অনেক রকম শাক রয়েছে। এগুলো না চাষ করতে লাগে না, এগুলো এমনিতেই পাওয়া যায়। তো সে যাই হোক, ওই কারণেই মানে এই যে এত শাকসবজি অনায়াসেই পাওয়া যায় বলে গ্রামের মানুষের শরীরে রোগের মাত্রা তো সব মানে প্রত্যেকটা মানুষের ভেতরে, তবুও মানে শহরের তুলনায় গ্রামে একটু কম রোগের মাত্রাটা। তো সবুজের সমারোহের জন্য এটা আমার মনে হলো আর কি, তো ওই কারণেই বললাম। সে যাই হোক, দেখো অবশেষে সমস্ত কিছু গুছিয়ে টুছিয়ে নিয়ে রান্না করতে বসে গেলাম। এখানে দেখো ওই যে ওই হয় না ফুলকপির যে ডাঁটাগুলো থাকে, ফুলকপির ডাঁটা, ওলকপির ডাঁটা, এর মধ্যে একটু আলু দিয়েছি, একটু বেগুন দিয়েছি, একটু চিংড়ি দিয়েছি, দিয়ে দেখো একটা তরকারি রান্না করে নিচ্ছি, পাঁচমিশালি তরকারি বলতে পারো। একটু আলু বেগুন মোটামুটি সব রকম দিয়েছি, দিয়ে একদম ভালো করে ভেজে নিয়ে সবজিটা, তারপরে দেখো একটুখানি জল দিয়ে ঢাকা দিয়ে মানে ওই যে হয় না গ্রামের ভাষাই বলছি, চচ্চড়ি যেটাকে আমরা বলি, সেটাই কিন্তু রান্না করছি। গতকাল পুকুর থেকে ধরেছিল একটা বড় রূপচাঁদ মাছ, তো সেই মাছটা রাখা আছে। ওই যে ভেজে রেখেছি ওই মাছটা না কচুর মুখি দিয়ে রান্না করবো, মানে মুখি কচু যেটা হয় না, ওই মুখি কচু দিয়ে কিন্তু রান্না করব। আর মুখি কচুটা মানে কেটে ছাড়িয়ে ভেজে রান্না করলে একটুখানি সময় লাগে, তো ওই কারণে আমি একটুখানি দেখো মুখি কচুটা একটু সেদ্ধ করে নিই। তো দেখো সেদ্ধ করে নিয়ে এবার না ছাড়িয়ে নেবো, একা হাতে সবটাই করতে হচ্ছে। আর এমনিতেও পাতার জালে রান্না করলে না প্রচুর সমস্যা হয়। কাঠ জালে লাগিয়ে দিয়ে মানে কাঠ লাগিয়ে দিয়ে তবু 2-1টা কাজ করে নেওয়া যায়, কিন্তু পাতার জালে না ওই যে এক হাত দিয়ে পাতা ঠেলতে হবে উনুনে, আর এদিকে কাজও করতে হবে। তো যতটা তাড়াতাড়ি পারি নিজের কাজগুলো করে নেওয়ার চেষ্টা করি। আর মানে কি বলবো, রান্নার কাজে একটুখানি নিজেই যতটা পারি ততটা সময় দিয়ে করার চেষ্টা করি। শাশুড়ি মাকে আর ডাকি না, কারণ এই সময় শাশুড়ি মা স্নান সেরে ঠাকুর ঘরে
হয়ে যায় মানে ঠাকুর পুজো দিতে। ওই কারণে মানে এই যে ছোটোখাটো কাজগুলো এগুলো যতই সময় লাগুক বা যতই মানে কী বলবো ব্যস্ততার মধ্যে থাকি না কেন তবুও নিজে করে নিই আর কি। তো দেখো এদিকটা উনুনেও জাল দিচ্ছি, আবার কড়াইতে খুন্তি দিয়েও নাড়ছি, আবার এদিকে কিন্তু কচুরমুখিগুলো আমি সুন্দর করে ছাড়িয়ে নিচ্ছি। খুব বেশি সেদ্ধ হয়নি, হালকা রকম সেদ্ধ হয়ে গিয়েছে, আর খোসাগুলো না কি সুন্দর উঠে যাচ্ছে। কচুরমুখী মানে মুখী কচু যখন রান্না করবে তখন একটুখানি জাস্ট হালকা করে অল্প একটু জল দিয়ে সেদ্ধ করে নেবে, মানে ওর যে খোসাগুলো থাকে না একদম সুন্দর হয়ে একদম উঠে যাবে। আর এত সুন্দর ছাড়াতে লাগবে, এগুলো কিন্তু কাটতে অনেকটা বেশি সময় লাগে, আর একটুখানি সেদ্ধ করে নিলে না কত সহজে একেবারে পরিষ্কার হয়ে যায়, চকচকে হয়ে যায় একদম। চলো শাক ভাজা আর হচ্ছে ওই যে ডাঁটার তরকারিটা মানে ফুলকপি ডাঁটার তরকারিটা হয়ে গিয়েছে। আজকে তোমাদের সাথে কচুরমুখী দিয়ে মাছের তরকারিটা শেয়ার করব। তো দেখো এদিকটায় ভাতও ফুটে গিয়েছে, আর ভাতের হাঁড়িটা না আমাদের একটু ছোট হয়ে গিয়েছে, আর একটু বড় হাঁড়ি আমি যে কিনবো কবে তাই ভাবছি। তো সে যাই হোক, দেখো ভাত ফুটেছে না, উপরে মুখে মুখে 2-1টা ভাত পড়ে গিয়েছে। তো চলো কচুর তরকারিটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। এখানে দেখো 5 ফোড়ন দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে, আর তোমাদের হাতের কাছে শুকনো লঙ্কা থাকলে দেবে, আমার যেহেতু শুকনো লঙ্কা ছিল না তাই কাঁচা লঙ্কা দিলাম, পেঁয়াজ দিলাম, দিয়ে ভালো করে লঙ্কা হলুদ দিয়ে একদম লবণ দিয়ে মশলাটাকে ম্যারিনেট করে তারপরে দেখো এখানে কচুরমুখিগুলো দিয়ে দিয়েছি। এবার কিন্তু প্রায় 5-7 মিনিট ধরে লাল লাল করে নেড়ে নেড়ে ভেজে নিতে হবে। এই যে দেখো আমি একদম হালকা তাপে লাল লাল করে 5-7 মিনিট ধরে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে দেখো এখানে জলটা অ্যাড করছি, আর কচুর তরকারিতে একটুখানি পরিমাণে বেশি জল দিতে হয়, কারণ কি বলো তো কচু না প্রচণ্ড জল টেনে নেয়, যখন তরকারি খাবে তখন না একেবারে ড্রাই মানে শুকনো শুকনো হয়ে যাবে। ওইদিকে দেখো কচুর তরকারিতে জল দিয়ে দিতেই আমার এদিকটায় ভাতও কমপ্লিট হয়ে গেল। ভাত কমপ্লিট হয়ে যাওয়ার সাথে সাথে দেখো ভাতে আমি এখানে একদম ভালো করে নেতা দিয়ে নেব। এটা মানে কি বলবো, আমার শাশুড়ি মারা বলে দিয়েছেন যে ভাতের হাঁড়ি বা ভাত কমপ্লিট হয়ে যাওয়ার পরে, ভাত রান্না হয়ে যাওয়ার পরে ভাতের হাঁড়িটা কিন্তু এইভাবে নেতা দিয়ে বুলিয়ে নিতে হবে ভালো করে পরিষ্কার করে, তাহলে নাকি ভালো হয়। আর এমনিতেও যেহেতু উনুনে রান্না করি তো হাঁড়িটা দেখতেও ভালো লাগে, সব দিক দিয়ে আর কি মানে প্রত্যেকটা কাজের একটা যুক্তি রয়েছে, একটা কারণ রয়েছে, সেটা হচ্ছে এটাই। যাই হোক দেখো এখানে না আমাদের ফ্যানগুলার যে স্ট্যান্ড মতো না, ওটা না একদম অনেক পুরনো হয়ে গিয়েছে। ভাবছি স্ট্যান্ডটা মানে দিয়ে আবার একটা নতুন স্ট্যান্ড বানিয়ে নেব, নয়তো এই স্ট্যান্ডটায় না মাঝে মাঝে এমনভাবে কেঁপে যায় বা নড়ে যায়। একদিন এমনও হয়েছে পুরো হাঁড়ির ভাত না উল্টে সব পড়ে গিয়েছে, মানে কতটা যে কষ্ট হয়েছিল। আর এমনিতেও যে পাত্রে আমি ফ্যানটা গেলেছিলাম সেই পাত্রটা না অতটা ভালো ছিল না, অতএব ভাতগুলো আমি কিছুতেই নিতে পারিনি, এক হাঁড়ি ভাত পুরো নষ্ট হয়ে গিয়েছিল। সে যাই হোক, দেখো এখানে তরকারিটা আমার ভালো করে ফুটে এসছে, এই যে মাছও দিয়ে দিয়েছি, মাছ দিয়ে তারপরে জিরে বাটা দিয়ে দিয়েছি। আর কচুর তরকারিতে অবশ্যই কিন্তু জিরে বাটা দিতেই হবে, জিরে বাটাটা অ্যাড করলে তাহলেই কচুর তরকারির স্বাদ আসবে। তো তারপরে দেখো রান্নাঘরটা একদম পুরো ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিচ্ছি, যেহেতু পাতার জালে রান্না করি তো অনেক ধুলোবালি চারিদিকে, তো ঝেড়ে ঝুড়ে একদম পরিষ্কার করে নিচ্ছি। আর পরিষ্কার করে নেওয়ার পরেই আবার স্নানে যেতে হবে, এমনিতেও জল আমার রৌদ্রে দেওয়া ছিল। তো স্নান টান সেরে ফ্রেশ হয়ে দেখো চলে এসেছি। আর চুলটা না আজকে ভেজাইনি, ওই যে অল্প হালকা সামনের দিকটা একটুখানি ভিজিয়ে নিয়েছিলাম, তো এই কারণে একটা হালকা পলকা বেনুনিও করে নিয়েছি, বেনুনি করে নিয়ে চলে এসেছি। তো কারণ কি বলতো, খাওয়ার সময় চুল খোলা থাকলে না চুলটা পড়েই যায় একটা না একটা, আর খোঁপা করেও রেখেছিলাম সারাদিন, তো এই কারণে একটুখানি হালকা করে লম্বা বেনুনি ঝুলিয়ে নিলাম। এমনিতেও মাথায় চুল কম বলতে প্রচুর হেয়ার ফলের জন্য চুলটা উঠে গিয়েছে, নয়তো অনেক চুল ছিল আমার, মানে কি বলবো তোমাদেরকে। একটা সময় ছিল আমার চুল দেখে সবাই হাঁপাতো, মানে এরকম আর কি হাঁপিয়ে উঠতো যে এত সুন্দর চুল এত চুল, সেটা এখন কোথায় হারিয়ে গিয়েছে। আসলে কি বলো তো, জীবন থেকে শৈশব কৈশোর যৌবন যেন কোথায় হারিয়ে যাচ্ছে, সেগুলো আর ফিরে তো পাবো না, বার্ধক্যের দিকে এগিয়ে চলেছি। তো তোমরা বলতেই পারো দিদিভাই এত তাড়াতাড়ি বার্ধক্যের কথা বলছে। অবশ্যই দেখো আমরা একটু একটু করে না মানে কি বলবো অন্তিম গন্তব্যের দিকে এগিয়ে চলেছি। জীবন থেকে এক একটা দিন যেন কিভাবে চলে যাচ্ছে বুঝতেই পারছি না। এই এখানে তো ওই এখানে, ওই খাচ্ছি তো ওই ঘুমাচ্ছি, এইভাবে করে এক একটা দিন, এক একটা মাস, এক একটা বছর, এক একটা সাল সব না পেরিয়ে চলে যাচ্ছে। তো জানি না এভাবেই কাটতে কাটতে কবে মানে ভগবানের ডাকে সাড়া দিয়ে চলে যেতে হবে পৃথিবী ছেড়ে। সে যাই হোক,
দেখো আমার এখানে ভাত বাড়া কমপ্লিট হয়ে গিয়েছে। আমার শ্বশুরমশাই যেহেতু ঘরে খান, দোকান থেকে এসে ঘরে ভাত দিয়ে দিয়েছি, ঘরে খাওয়াও হয়ে গিয়েছে। এখানে আমার শাশুড়ি মা, আমি, তোমাদের দাদাভাই, আমরা তিনজনই খাই আর কি। তো তিনজনই খাবো। এখানে দেখো ভাত বেড়ে একেবারে রেডি করে নিয়েছি। আর এই যে প্রথমে ভাতের থালায় শাক ভাজা দিয়ে দিচ্ছি। শাকটা না রাতের জন্য রাখবো না, প্রত্যেকটা তরকারি অল্প অল্প করে বেঁচে গেলেও শাকটা মানে শাকটা আমি রাখবো না, বাঁচাবোও না। মানে শাক যেহেতু রাতের বেলা খেতে নেই, ওই কারণে দেখো সবার পাতে পাতে শাক আমি একটু বেশি বেশি করেই দিয়ে দিলাম। চলো দুপুরের লাঞ্চ টাঞ্চ কমপ্লিট করে নিই। আর আমাদের পুকুরে না অনেকে স্নান করতে এসছে, তো তাদের দিকে তাকিয়ে দেখছি আমি, এ তাকে জল দিচ্ছে, সে তাকে জল দিচ্ছে, এরকম একটা ব্যাপার হচ্ছে। শীতের দিনে যা হয়। শাশুড়িমা চলে আসলো খেতে, আমাদের দাদাভাইও চলে এসেছিলো। আমরা তিনজনে মিলে বসে গল্প করতে করতে খেয়ে নিলাম। খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে দেখো এই জায়গাটা ভালো করে একদম নেতা দিয়ে নিচ্ছি। যেহেতু খাওয়া দাওয়া করেছি, রান্না করেছি, তো সবটা মিলিয়ে আমি নেতা দিয়ে নিচ্ছি যতটা পারছি। তো চলো আজকে সারাদিনটা আমার এভাবেই কাটলো। এবার আমার বিশ্রাম বা রেস্টের সময়। ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করো। যারা প্রথমবার আমার ভিডিও দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।